হ্যাপি বার্থডে মাই লাভ। বোন, তুই এটা কি করলি? তো কি করব? তোর বার্থডে আর ও তোর জন্য শুধু একটা ফুলের তোড়া নিয়ে এসেছে। আমার বার্থডে আমার যখন প্রবলেম হচ্ছে না, তোর কিসের প্রবলেম হচ্ছে? কারণ তুই আমার বোন, আর তোর ভালোর জন্যই আমি বলছি। তোর কি একটুও লজ্জা করে না? তুই আমার বোনের জন্য শুধুমাত্র একটা ফুলের তোড়া নিয়ে এসেছিস। এতগুলো টাকা? আমি আরো অন্য কিছু আনতাম, কিন্তু কিন্তু কি? রাস্তার ফকির তুই গার্লফ্রেন্ড বানাতে। তুই এসব কি বলছিস বোন? তোর সমস্যাটা কি? তুই মুখটা বন্ধ রাখ না। আমি তোর বোন, আমি তোর ভালোর জন্যই বলছি। আর হ্যাঁ, তোর যদি কিছু আনারই হতো তাহলে তুই একটা ডায়মন্ডের রিং কিংবা একটা নেকলেস অথবা একটা আইফোন গিফট করতে পারতি। আমার বোন না এইসব এক্সপেন্সিভ গিফট ডিজার্ভ করে, তা না একটা 50 টাকার ফুলের তোড়া নিয়ে এসেছিস। গিফট দিয়ে কি ভালোবাসার প্রমাণ করা যায় নাকি? তাই যদি হয় তাহলে ফুলের তোড়াটা কেন আনলি? ওটাও না আনলেই পারতি। খালি হাতে কি আসা যায়? ফুলের তোড়াটা এনেছি, শ্রুতির ভালো লাগবে তাই। তোর যেহেতু এতই বুদ্ধি, তাহলে ফুলের তোড়ার সাথে একটা গিফট আনতে পারতি, তাহলে শ্রুতি আরো বেশি খুশি হয়ে যেত। আমি নিয়েই আসতাম, কিন্তু আমি ভাবলাম কি ভেবেছিলি শুধুমাত্র একটা ফুলের তোড়া আনলেই হয়ে যাবে? আমার বোন অনেক ইনোসেন্ট, বাট আমি না। যা, আজকে থেকে তোদের ব্রেকআপ, তোদের কোনো সম্পর্কই আজকে থেকে থাকবে না। তুই এসব কি বলছিস? আর আমার লাইফের ডিসিশন তুই কিভাবে নিস? কারণ আমি তোর বড় বোন। বোন বোনের মতন থাকিস, আমার লাইফের মালিক হওয়ার চেষ্টা করিস না। আমার লাইফের ডিসিশন আমি একাই নিতে পারি। আর হ্যাঁ, তোর এই টাকা পয়সার লোভে তুই কত ছেলেদের সাথে চিট করেছিস। কত ভালো ভালো ছেলে তোর লাইফে এসেছে, কিন্তু তাদের ভালোবাসা তুই বুঝলি না। তোর শুধু টাকা পয়সাই দরকার। তুই চাইছিস বড় লোক, যে তোকে দামি দামি গিফট দেবে, ইন্টারন্যাশনাল ট্রিপে নিয়ে যাবে। আরে এইসব দিয়ে কি ভালোবাসা হয় নাকি? ভালোবাসা মানে হচ্ছে একজন একজনকে বোঝা, রেসপেক্ট করা, যেটা তুই কখনো তোর পার্টনারের সঙ্গে করিসনি। কিন্তু আমার লাইফের সঙ্গে আমি এটা হতে দেব না। আমি আরিফকে ভালোবাসি, আর আরিফের সঙ্গেই থাকবো। তাতে ও আমার জন্য কিছু আনুক বা না আনুক, তাতে আমার কিছু যায় আসে না। ও আমার লাইফে থাকাটাই আমার কাছে সব থেকে বড় গিফট। আর তুই জানিস আরিফ আমাকে কতটা ভালোবাসে, কতটা কেয়ার করে, কতটা রেসপেক্ট করে। এগুলো আমার কাছে অনেক। কিন্তু শ্রুতি, ব্যাস, অনেক হয়েছে। আমি আর কিচ্ছু শুনতে চাচ্ছি না। আরিফ, আমি আমার বোনের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। সরি। ইটস ওকে শ্রুতি। আর হ্যাঁ, এই টাকাগুলো কি তোমার? টাকাগুলো আমার না, টাকাগুলো তোমার। আমি যখন তোমার জন্য বাজার থেকে ভালো একটা গিফট আনতে গিয়েছিলাম, তখন ভাবলাম তো কোন গিফটটা নিলে তুমি অনেক বেশি খুশি হবে। আবার এটাও ভাবলাম যে টাকাগুলো আমি ফুলের ভিতর নিয়ে আসি, তোমার সাথে দেখা হলে দুজন মিলে শপিং এ যাব। কিন্তু তোমার বোন। আরে তুমি টাকা নিয়ে এসেছো, এটা আমাকে আগে বলবে না? আই এম সরি শ্রুতি, ও না তোর জন্য বেস্ট। আরে বাহ, কত ভালো চিন্তা ভাবনা আপনার। একটু আগে আপনি আমাকে যা না তাই বলে অপমান করলেন। আপনার বোনের বার্থডেতে শুধুমাত্র একটা ফুলের তোড়া নিয়ে আসছি বিধায়। এখন আপনি যখন জানতে পারলেন যে আপনার বোনের বার্থডেতে আমি আপনার বোনের জন্য টাকা নিয়ে আসছি, তখন আপনি চেঞ্জ হয়ে গেলেন, আমি ভালো হয়ে গেলাম। বাহ, কতটা তফাৎ আপনাদের দুই বোনের ভেতর। একজনের কাছে ভালোবাসা সম্মান ম্যাটার করে, আরেকজনের কাছে টাকা। আরে না না, তেমন কিছু না। আসলে আমি না আমার বোনকে নিয়ে একটু টেনশন করি। তোর আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না। আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি। তুই নিজেরটা ভাব। থ্যাংক ইউ শ্রুতি। অ্যাটলিস্ট তোমার উপর তোমার বোনের কোনো প্রভাব পড়েনি। আর কখনো পড়বেও না। ঠিক আছে, যাওয়া যাক তাহলে। তোমার জন্য অনেকগুলো সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি, চলো। আরে তাহলে আমি কি করব? আপনি একটা কাজ করুন, এই টাকাগুলো নিন আর আপনার বয়ফ্রেন্ডের সাথে এনজয় করুন। লেটস গো। ক্ষমা আমি তোকে করতে পারি, কিন্তু একটা শর্তে, তোকে আবার আমাকে বিয়ে করতে হবে। শ্রুতি, তুমি এখানে? তুমি এ নিজের কি অবস্থা করছো? তোমার সাথে আমার ডিভোর্সের 3 বছর পর দেখা। ডিভোর্সের পর তোমাকে আমি 40 লাখ টাকা দিয়েছি। এই টাকাগুলো দিয়ে তুমি কি করেছো? তুমি রাস্তায় রাস্তায় চিপস কেন বিক্রি করছো? আমি তোমাকে সব বলবো, কিন্তু এখানে না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা এখানে বসি। আচ্ছা এবার বলো, আমি তো ডিভোর্সের পর তোমাকে 40 লাখ টাকা দিয়েছিলাম,
তো 40 লাখ টাকা পাওয়ার পর তোমার এই অবস্থা কেন? আরিফ, আমি তোমাকে কখনোই ডিভোর্স দিতে চাইনি। বিয়ের পর যখন তোমার সঙ্গে আমার ছোটখাটো ঝামেলা হতো, মা আর ভাই আমাকে বলতো যে তুমি আমার যোগ্য না, আমাকে যত্ন করো না, কেয়ার করো না। তারপর বললো আমি যেন তোমাকে ডিভোর্স দিয়ে দিই, আর আমি তোমার থেকে অনেক ভালো ছেলে পেয়ে যাব। আর যা করেছি আমি ওদের কথাই করেছি। আর আমার কখনোই ইচ্ছা ছিল না যে তোমার কাছ থেকে টাকা নেব, কিন্তু ভাইয়া বলল যে এমনি এমনি ছেড়ে দিবি নাকি, ওর কাছ থেকে টাকা নে। আমি যা করেছি ওদের কথাই করেছি, আমি ইচ্ছা করে কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, 40 লাখ টাকা পাওয়ার পর এতগুলো টাকা তুমি কি করলে? আজকে তুমি কেন চিপস বিক্রি করছো? টাকা তো তুমি দিয়েছিলে, কিন্তু ওই টাকা আমি পাইনি। ভাইয়া বলছিল যে তুই কি টাকা পেয়েছিস, ওই টাকা দিয়ে তোর নামে আমি একটা বাড়ি কিনবো। আমি হ্যাঁও বলেছিলাম, আর বাড়িও করেছিল, কিন্তু ও আমার কাছ থেকে লুকিয়ে বাড়িটা ওর নামে করে নেয়। ডিভোর্সে কিছুদিন পর ভাইয়া বিয়ে করে, আর ভাবি বাড়িতে এসে বলছিল যে একসঙ্গে থাকতে পারবেন। আমিও বলেছিলাম ঠিক আছে, তাহলে ভাইয়া আর ভাবি আলাদা কোথাও থাকুক। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম বাড়িটা ভাইয়ার নামে করিয়ে নিয়েছে, আমার নামে নেই। আর মাও ভাইয়াকে সাপোর্ট করেন, আর আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়। কিছুদিন তো আশ্রমে থেকেছি, আর এখন তো অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুমি কেঁদো না। আরে তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে কত ভালোবাসতে, আর তোমার সঙ্গে আমি কত বড় অন্যায় করলাম। আমি কোর্টে গিয়ে তোমার কাছে 40 লক্ষ টাকাও চাইলাম, আর তুমি একবারও মানা করলে না। আমি তোমাকে টাকা দিয়েছিলাম যাতে তোমার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পর তুমি ভালো থাকতে পারো। কিন্তু কিন্তু একটা জিনিস আমার খুবই খারাপ লাগছে, কোনো ভাই তার নিজের বোনের সাথে এমনটা করতে পারে? ওটা আমার কর্মের ফল ছিল, আর আমার কপালে এটাই ছিল। ওই যে কথায় আছে না, যেরকম কর্ম করব ওরকম ফল পাবো, আমার সঙ্গে সেটাই হয়েছে। আমি এখন বুঝতে পারছি না যে আমি কি করব, কিন্তু তোমার ভাইয়ের উপর যে আমার রাগ হচ্ছে। রাগ করার দরকার নেই। আমি ঘর থেকে আসার পর ভাবি আর ভাইয়ের ভিতর অনেক ঝামেলা হয়, তারপর ভাবি ভাইয়াকে ডিভোর্স দিয়ে দেয়। এখন তো ভাবি ভাইয়ের কাছে কোর্টে গিয়ে 1 কোটি টাকা দাবি করেছে, আর ভাইয়া জায়গা জমি বিক্রি করেও ভাবির টাকা মেটাতে পারেনি। এখন ভাইয়া আমার সাথে যেটা করেছে ওর সাথেও সেম ওইটাই হয়েছে। আর তোমার মা? মা, আমি ঘর থেকে আসার পর ভাইয়া আর ভাবি মিলে মাকে বৃদ্ধার আশ্রমে দিয়ে এসেছে। আসলে কি বলো তো, উপর আল্লাহ বলে একজন আছে না, সে সবার কর্মের সাজা ইহকালে দিয়ে দেয়। আমাকে এখন যেতে হবে, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ডিভোর্স হয়ে গেছে 3 বছর হয়ে গেল, এখনো তোমার আর আমার ছবি ওয়ালপেপারে দিয়ে রেখেছো। তোমাকে এতটা ভালোবেসেছিলাম যে তুমি চলে যাওয়ার পর কোনো মেয়ের সাথে বিয়ে করা তো দূরের কথা, কোনো মেয়ের সাথে কথা বলার সাহসই তো হয়নি। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না আরিফ, তুমি আমাকে মাফ করে দিও প্লিজ। ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত? তুমি আমাকে আরো একবার বিয়ে করো। করবো, তোমাকে সব জন্মে আমি বিয়ে করবো। ম্যাডাম, এই ক্যামেরাটা কি আপনাদের? হ্যাঁ, কিন্তু কেন? আসলে ম্যাডাম, এই হচ্ছে আমার বোন। আমার বোন প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যায়, তো কে জন্য ওকে প্রতিদিন বিরক্ত করে। আজকে আমি ওর সাথে আসছি, আর এসে আপনাদের এই ক্যামেরাটা আমার চোখে পড়লো। ম্যাডাম, আমার মনে হচ্ছে ছেলেটাই আশেপাশে কোথাও থাকে। আপনি যদি আপনার ক্যামেরার ফুটেজটা দেখে একটু বলে দেন ছেলেটা কে, তাহলে আমাদের জন্য একটু উপকার হতো। আচ্ছা ঠিক আছে, আপনারা ভেতরে আসুন। চল বোন। আপনারা পুলিশ কমপ্লেন করিয়েছেন? ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের কমপ্লেন তো ওরা নেয় না। যাদের টাকা আছে তাদের কমপ্লেন নেয়। এখন ম্যাডাম, আপনি আমাদের শেষ ভরসা। আপনার কাছ থেকে যদি প্রমাণটা পাই তাহলে আমাদের অনেক বড় উপকার হবে। আমাদের বাড়ির সামনে যদি আপনার বোনের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করে থাকে, তাহলে আমাদের ক্যামেরায় সেটা অবশ্যই ধরা পড়বে। আর আজকালকার ছেলেরাও না, কি একটা হয়েছে, এদের ঘরে কি মা বোন নেই? এরা কি মেয়েদেরকে সম্মান করতে জানে না? আর বোন, তুমি অনেক সাহসী,
তুমি এসব কথাগুলো তোমার ভাইয়াকে জানিয়েছো, আর তা না হলে বেশিরভাগ মেয়েরা তো এটা চিন্তা করে যে কথা বাড়িতে জানালে তাদের বাড়ি থেকে বেরোনোও বন্ধ হয়ে যাবে, আর এর চক্করে পড়াশোনারও ক্ষতি হয়। আর এই ভয় তারা কাউকে বলতে চায় না। কিন্তু তুমি অনেক সাহসী যে এই কথাগুলো তোমার ভাইয়াকে জানিয়েছো। তুমি চিন্তা করো না বোন, আমি এখনই দেখে বলছি। আচ্ছা বোন, তোমার কি এটা মনে আছে যে তুমি এখান থেকে কয়টার সময় বাড়িতে যেতে? ওই 3-4টা হবে হয়তো, ওই সময়ই আমি বাড়ি যেতাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা দেখো তো বোন, এই ছেলেটাই কিনা? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেটাই আমাকে বিরক্ত করতো। তুমি ভালো করে দেখো এই ছেলেটাই কিনা। হ্যাঁ, এই ছেলেটাই ছিল ভাইয়া, দেখো এই ছেলেটাই ছিল। ম্যাডাম, আমার বোন মিথ্যা কথা বলে না, ওই ছেলেটাই হবে। কি হলো ম্যাডাম? এটা এটা তো আমার হাজবেন্ড। হ্যাঁ ম্যাডাম, আমরা জানি উনি আপনার স্বামী, কিন্তু আমরা কিছু বলতে পারি না। কারণ আপনার স্বামীর নামে যদি পুলিশ কমপ্লেন করতাম, তাহলে আপনি টাকা দিয়ে আবার ওনাকে ছাড়িয়ে আনতেন। কিন্তু ম্যাডাম, আমরা গরিব মানুষ, আমাদের সম্মানটুকুই চলে যেত। ম্যাডাম, এখন সব কিছু আপনার কাছে। আমার বোনটা পড়াশোনায় অনেক ভালো, ওর পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয়। ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনার স্বামীকে আপনি একটু বোঝান, আমার বোনটার জন্য কোনো ক্ষতি না হয়। ভাই আপনি চিন্তা করবেন না, আজকের পর থেকে আপনার বোনের সঙ্গে এরকম কিছুই হবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যদি এসে আপনাকে এই কথাটা বলতাম, তাহলে আপনি আমাদের কথা কখনোই বিশ্বাস করতেন না। ম্যাডাম, আপনি নিজের চোখে দেখলেন তাই বিষয়টা বিশ্বাস করলেন, তা না হলে আপনি কখনোই বিশ্বাস করতেন না। ম্যাডাম, আপনি আপনার স্বামীকে একটু বোঝান, আমার বোনের পড়াশোনার জন্য কোনো ক্ষতি না হয়, আমার বোনের জন্য কোনো ক্ষতি না হয়। চল বোন। এখনো সবজি বিক্রি হয়নি? আমি বিক্রি করছি। বিক্রি করছিস? যদি সন্ধ্যার মধ্যে সব তরকারি বিক্রি না হয় তাহলে বাড়ি ফিরবি না। কত রোজগার করলি বল? আমার কাছে টাকা নেই। আমাকে মিথ্যা বলিস? বের করবি না আমি তোকে? এ কি করছো? সব টাকা নিও না, মায়ের জন্য ওষুধ কিনতে হবে। আরে সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো আমার মন। ওষুধের জন্য কিছু টাকা দাও। কি ব্যাপার, আপনি মারছেন কেন ওকে? তুই কে জিজ্ঞাসা করার? ও আমার স্ত্রী, ওর সঙ্গে আমি যা খুশি করবো। তোর কি? ও আপনার স্ত্রী, আপনার দাসী নয়। তোর কি? তুই যা এখান থেকে, যা। হ্যাঁ হ্যালো। হ্যাঁ তোরা থাক, আমি আসতেছি, টাকা আছে আমার কাছে, আমি মাল নিয়ে আসতেছি। হ্যাঁ তোরা থাক, তুই আজকে বাসায় আয়, তারপরে তোকে দেখ। এসব কেন সহ্য করছো? আর কি করব সাহেব, আমার থাকার জন্য একটা জায়গা আছে, আর এটা আমাদের প্রতিদিনের রুটিন। আপনি আমার থেকে সবজি কিনতে পারেন, যদি আপনি সবজি কেনেন তো আমি টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমি আমার শাশুড়ির জন্য ওষুধ কিনতে পারবো। আমাকে আমার শাশুড়ির জন্য ওষুধ কিনতে হবে। আমি যদি সবজি বিক্রি না করি তাহলে বাড়িতে গিয়ে আবারও আমাকে মার খেতে হবে। হ্যাঁ, আমি সবজি কিনবো। আমাকে হাফ কেজি শসা আর হাফ কেজি টমেটো, আর হ্যাঁ ওই সবজিটাও দিয়ে দিয়ে। আপনার বিকাশ নাম্বারটা দিন, আমি টাকাটা আপনার বিকাশে দিয়ে দিচ্ছি। না না সাহেব, ওইটা আমার স্বামীর নাম্বার। আপনার কাছে যদি নগদ টাকা থাকে তাহলে ওইটাই দিন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার টাকাটা নগদে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার তো ওর সাথে থাকার কোনো দরকারই নাই, আপনি নিজে রোজগার করেন। ওর তো উচিত আপনার মতো স্ত্রীর পা ধুয়ে পানি খাওয়া। আপনি রোজগার করেন, ঘর সামলান, আবার ওর মাকেও আপনি সামলান। আপনি কি ভাবছেন ওকে ছাড়লে আপনি কোথায় থাকবেন? আরে আপনি নিজেই তো রোজগার করেন, এই টাকা দিয়ে আপনি একটা বাসা ভাড়া করে থাকবেন। সাহেব, সে আমাকে যেতে দেবে না। সে কে? আপনার স্বামী? সে আপনার স্বামী হওয়ার যোগ্যতা রাখে? বরঞ্চ আপনি রোজগার করেন, আপনার রোজগারের টাকা দিয়ে মদ খায়। মেয়েরা কেন বিয়ে করে? তার স্বামীর যত্ন নেওয়ার জন্য। তার স্বামী রোজগার করবে, স্ত্রীর চাহিদা পূরণ করবে।
কিন্তু আপনার স্বামী তো এমন কোনো কাজই করে না, সব কাজ আপনি নিজেই করছেন, আবার আপনি মারও খাচ্ছেন। সাহেব, আমি যদি চলে যাই আমার শাশুড়ির যত্ন কে নেবে? তাকে আপনার সাথে নিয়ে যান, একসঙ্গে থাকেন। ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, এত তাড়াহুড়ার কিছু নেই। এই 5,000 টাকা রাখুন। না সাহেব, এত টাকা তো হয়নি, আপনার 50 টাকা হয়েছে। ঠিক আছে, সমস্যা নেই। আপনি বললেন না আপনার মায়ের জন্য ঔষধ কিনতে হবে, এই পুরো টাকাটা রাখুন। ধন্যবাদ সাহেব। থ্যাংক ইউ। হ্যালো দুলাভাই। আরে দীপা, তুমি কখন এলে? আর তোমার বোন কোথায়? আমি একটু আগেই এসেছি, আর আপু বাজারে গেছে। সন্ধ্যার আগে ফিরবে না, ততক্ষণ আমি আপনার খেয়াল রাখবো। আরে তুমি আমার কি খেয়াল রাখবে? আমি তোমার খেয়াল রাখবো, তুমি আমার অতিথি। হ্যাঁ, আপনি আবার কত খেয়াল রাখেন আমার। দীপা, তুমি ঠিক আছো তো? না, আমি একদমই ঠিক নেই। বলো কি হয়েছে? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আরে তুমি পাগল হয়ে গেছো? তুমি জানো না আমি তোমার বোনের স্বামী, আমি তোমার দোলা ভাই। হ্যাঁ জানি, সবকিছু জানার পরেও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তুমি মানতেই চাইছো না। আমার থেকে দূরে থাকো। আর দেখো, তোমার বোন যদি এটা জানতে পারে তাহলে কিন্তু ও তোমার সাথে কখনো কথাই বলবে না। সত্যি? আর কে বলবে তাকে? আমি বলবো তাকে। কেন? তুমি কি আমাকে পছন্দ করো না? তুমি ভালো, খুব ভালো একটা মেয়ে, কিন্তু আমি তোমাকে কখনো সেই চোখে দেখিনি। ও আচ্ছা, তাহলে এখন থেকে দেখো। আমি তোমাকে দেখতে চাই না, না আগে কখনো দেখেছি না এখন দেখতে চাই। এটা কি রে? পৃথিবীর সব দুলাভাই তার শালির পিছনে পড়ে থাকে, আর আমি তোমার পিছনে পড়ে আছি, তাই তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। দুনিয়ার কোনো মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি কাউকে চিনিও না। আমি শুধু আমার নিজেকে চিনি। তুমি আমার জন্য আমার স্ত্রীর বোন, এর বেশি আমি কিচ্ছু ভাবি না। তোমারও ভাবা উচিত নয়। কিন্তু আমি মানি, আমি প্রথম থেকেই তোমার অর্ধেক স্ত্রী মনে করি। কি বাজে কথা বলছো তুমি এসব? বাজে কথা বলছি না, সত্যি কথাই বলছি। আমি শুরু থেকেই নিজেকে তোমার অর্ধেক স্ত্রী মনে করি। আর কথায় আছে না, শালি আদি ঘরওয়ালি। যে ব্যক্তি এই প্রবাদটি লিখেছিল সে নিশ্চয়ই কোনো একটা জঘন্যতম মানুষ ছিল, নিশ্চয়ই কোনো পুরুষ ছিল যে নিজের স্বার্থের জন্য এই প্রবাদটা লিখেছে। উপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে তিনি এই প্রবাদটি লেখেননি। শালী মানে অর্ধেক স্ত্রী। যখন আমারই কোনো সমস্যা নেই, সেখানে তোমার কেন এত সমস্যা হচ্ছে? কারণ আমি তোমার বোনকে ভালোবাসি। তার সাথে প্রতারণা করার কথা আমি কখনো ভাবিই না। তার সাথে প্রতারণা করার আগে আমি মারা যাব। তুমি আপুকে এতটা ভালোবাসো? হ্যাঁ, আর তোমার মাথায় যে ভূতটা ঢুকেছে এটা তুমি বের করে ফেলো। এটা আমাদের সবার জন্য ভালো, কারণ এই কথা যদি তোমার বোন জানতে পারে তাহলে তোমার বোন কখনোই তোমার সাথে আর কথা বলবে না। তুমি তোমার বোনের চোখে সারা জীবন ছোট হয়ে যাও। তাই যা হয়েছে এখানেই ভুলে যাও। আর যতক্ষণ তোমার বোন না আসছে আমি বাইরে অপেক্ষা করছি। দেখেছিস আপু, দুলাভাই তোকে সত্যিই অনেক ভালোবাসে। আমি তোকে বলেছিলাম না, তোর দুলাভাই আমাকে সত্যি অনেক বেশি ভালোবাসে। ও আমাকে ছাড়া কিছু ভাবতেই পারে না। তুমি ঠিকই বলেছিলে। এখন চলো তাকে সব সত্যি বলি। হ্যাঁ চল। আরিফ। শ্রুতি, তুমি এখানেই ছিলে? হ্যাঁ, আমি ভিতরেই ছিলাম, আর আমি তোমাদের সব কথা শুনেছি। কিন্তু তোমার বোন তো বললো তুমি বাজারে গিয়েছো। আসলে কি হয়েছে, ও না ওর একটা বন্ধুর কথা বলেছিল। ওর বন্ধুর স্বামী আর বোন মিলে ওর বন্ধুকে ঠকিয়েছে। আর ও বলেছে যে সব পুরুষ একই রকম হয়, সুযোগ পেলে সব পুরুষই ঠকায়। কিন্তু আমি বলেছিলাম যে সব পুরুষ একই রকম না। আমার স্বামী তো একেবারে এরকমটা নয়। ও বিশ্বাস করছিল না, তাই মজা করে ছোট্ট একটা পরীক্ষা নিলাম তোমার। হ্যাঁ দুলাভাই, আমি অনেক দুঃখিত। আমি এটা বুঝে গিয়েছি যে সব পুরুষ একরকম হয় না। শ্রুতি, তুমি অন্য কাউকে বিশ্বাস করানোর জন্য আমার ভালোবাসা আর আমার বিশ্বাসের পরীক্ষা নিলে? আরিফ, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল। আমি শুধু কি? তুমি অন্য কাউকে বিশ্বাস করানোর জন্য আমাদের সম্পর্কটা ঝুঁকির মধ্যে ফেলে দিলে। কি হতো যদি আমাদের সম্পর্কটা আজকে ভেঙে যেত? আমি জানতাম তুমি এরকম কিছুই করবে না, কারণ তোমার উপর আমার বিশ্বাস ছিল। আমি জানতাম তুমি আমার বিশ্বাস ভাঙবে না, আর এমন কিছুও করবে না যার কারণে আমাদের সম্পর্ক নষ্ট হবে বা আমি আঘাত পাবো। কিন্তু আমি কখনো ভাবিনি যে তুমি এমনটা করবে। আমি সরি আরিফ, আমি ভাবতে পারিনি যে তোমার এই বিষয়টা খারাপ লাগবে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। প্লিজ আরিফ, তুমি আমার এটা প্রথম আর শেষ ভুল মনে করে আমাকে ক্ষমা করে দাও। এই যে কান ধরে বলছি, আই এম সরি। ইটস ওকে, বাট এটা যেন আর কখনো না ঘটে।
হ্যাঁ আমি কথা দিচ্ছি, প্লিজ আমাকে মাফ করে। এই জুটির জন্য নজর না লাগে। তোরই নজর লাগে।